স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু, পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। রাজশাহীতে কলেজের নারী শিক্ষককে হেনস্থার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার। রাশিয়া সহ বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে টোল না আদায়ের ঘোষণা দিল ইরান। এবারে বিস্তারিত। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিবৃতিতে এ তথ্য জানায়। সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে 1387 জন রোগী ভর্তি হয়েছে। 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে 240 রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি চলছে। এদিকে বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে সংস্থাটি। জ্বালানি তেলের গ্রাহকদের জন্য ফুয়েল পাস অ্যাপ চালু হয় ভোগান্তি কিছুটা কমেছে। তবে অ্যাপে কারিগরি অসুবিধা থাকায় কেউ কেউ বেকায়দায় পড়ছেন। অবশ্য বরাবরের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা গেছে, তবে আগের তুলনায় কিছুটা ছোট। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ ঠিক থাকলে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। জ্বালানি তেল সংকটে সরকার ফুয়েল পাস অ্যাপ চালু করলেও ভোগান্তি কাটেনি। পাম্পগুলোতে গাড়ির লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেকের ফুয়েল পাস থাকলেও রেশনিং ব্যবস্থার কারণে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। তাদের অভিযোগ, ফুয়েল পাসের কারিগরি জটিলতায় বরাবরের মতোই লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে। ফুয়েল পাস দিয়ে তেল নেবো বাইকে 1000 টাকার, আমার বাইকে 1000 টাকার তেল ঢোকেনি, আর 900 টাকার তেল ঢুকছে। বাকি টাকা ফেরত চাচ্ছি, আমাকে ফেরত দিচ্ছে না। ট্রাই করছি, তো আমি 1 আওয়ার দাঁড়িয়ে আছি, তো নেওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু আমি অপরচুনিটি পাচ্ছি। আমি যখন স্ক্যানারটা দেই তখন স্ক্যানারটা নিচ্ছিল না, কিন্তু আমার নিজের বাইক, নিজের রেজিস্ট্রেশন করা। তো আমি বললাম কি সমস্যা, তো বলতেছে আপনারটা নিচ্ছে না। তো তখন আমাকে বাধ্য হয়ে আমি যে 700 টাকার তেল নিতে হলো। স্ক্যানার দিলে তারা ফুয়েল পাস অনুযায়ী 1200 টাকার তেল দিচ্ছে। ভিন্ন কোনো লাইন নেই, এক লাইনে দাঁড়াতে হয়। সরবরাহ বৃদ্ধির পর জ্বালানি তেল সংকট থাকলেও বেশিরভাগ ফিলিং স্টেশনে ভোগান্তি কিছুটা কমেছে। তবে পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। তেলের দাম বাড়ানোর পরে আমরা তেল পাচ্ছি না। 5 লিটার আমরা 20 টাকা বাড়াইছি, তেল দেখ পরিপূর্ণভাবে আগের মতন তেল দেখ তাহলেই তো হয়। যারা রাইড শেয়ার করে এদের একটা আলাদা একটা সিস্টেম করে দিত, যে আমরা ওই সিস্টেমে আমাদেরকে একটু তেলটা বেশি দিত, তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। সিরিয়ালটা খুব বেশি আমাদের প্রেশার দিচ্ছে। আমাদের রেগুলার কাজ করার পর একটা মানসিক চিন্তা থাকে যে আসলে বাইকের তেল আছে কি না, কত যেতে পারবো। সেই জায়গা থেকে আমাদের ডেইলি এই কষ্টটা ফিল করতেছি আমরা। সরকার যদি ভিতরে যদি আরেকটু তদারকি করে। পাম্প কর্তৃপক্ষ জানান, অনেকটা স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। এছাড়া ফুয়েল পাসে তেল সরবরাহ করায় ভোগান্তিও কম। যখন স্ক্যানারে যায় আমাদের যে অ্যাকাউন্টে জমা হয়ে যায়, তো এরপর হলো এখানে তো আর সবাই ফুয়েল পাস না, সবাই পাবলিকও আছে, সাধারণ পাবলিক, অনেকের ঢাকার বাইরে কিছু বাইক আছে। তো এই সাধারণভাবে যখন এক সেল আসে তখন এই ঝামেলাটা হয়ে যায় বা বিভ্রান্তিবোধটা হয়ে যায়। পর্যাপ্ত মজুদ ও ধারাবাহিক সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে এবার বিকল্প পথে দেশে আসছে জ্বালানিবাহী জাহাজ নিনেমিয়া। 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে মে মাসের প্রথম সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ক্রুড অয়েলের অভাবে গত 14 এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। শিপিং কর্পোরেশন জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে। যখন আউটব্রেক হলো তখন আমাদের একটা শিপ নর্ডিক পোলাক্স অলরেডি সৌদি আরবের রাজধানী থেকে তেল নিয়ে জাস্ট আসার জন্য উপক্রম ছিল।
তখন আউটব্রেক হওয়ার জন্য হরমুজ বন্ধ হয়ে গেল, আমরা আনতে পারিনি। এখন পর্যন্ত ভেসেলটা আমরা আস্তনার ওপিএলই আছে। আমরা আশা করছি মে মাসের 6 তারিখ সকালবেলা AM কুতুবদিতে এসে পৌঁছাবে। তারপর আমরা দ্রুত আমাদের লাইটারিং জাহাজ রেডি থাকবে, আনলোড করে আমরা ইস্টার্ন রিফাইনারিতে দিয়ে দেবো। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরের এই বিকল্প রুট ব্যবহার সরকারের একটি সমোপযোগী সিদ্ধান্ত, যা আমদানি ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। এই সময়ের মধ্যে যে অকটেন, ডিজেল, পেট্রোল বা এই জাতীয় প্রোডাক্ট যেগুলো বর্তমানে আমাদের সবচেয়ে চিন্তায় ফেলেছে, এই প্রোডাক্টগুলো এই 3 সপ্তাহে যতক্ষণ প্রোডাকশন দিতে পারবে না, এইটুকুন প্রোডাক্ট বেশি দামে আমাদেরকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে আমাদেরকে আনতে হবে। তো রিফাইনারি থেকে যে প্রোডাকশন হয় সেটার যে প্রসেসিং কস্ট, বাইরে থেকে ফিনিশ প্রোডাক্ট আনলে সেটা কস্ট বেশি পড়ে। তো এই পরিমাণ যে অতিরিক্ত খরচ হবে সেটা আমাদের ক্ষতি হবে। তবে আমাদের ডাইভার্সিফাইড ক্রুড যাতে আমরা প্রসেস করতে পারি, সেই জন্য আরও বেশি ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি ERL2 বলে আরেকটা প্রজেক্ট হওয়ার কথা ছিল আজকে 10-12 বছর আগে থেকে, যেটা এখনো হয়নি। বিশ্ব রাজনৈতিক জটিলতাকে পাশ কাটিয়ে বিকল্প পথে তেল আসা মানে কেবল সরবরাহ বৃদ্ধি নয়, এটি সংকট মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার প্রমাণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর সহ প্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বেলা 2:45টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজটিতে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে। জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী এ ঘটনায় অভিযুক্ত। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই শিক্ষিকা হেনস্থার শিকার হন। কলেজের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বর্ষা মৌসুম এলেই সারা দেশে বজ্রপাতের আতঙ্ক দেখা দেয়। প্রাকৃতিক এই দুর্যোগে হতাহতের সংখ্যাও কম নয়। সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হন কৃষকরা। সরকার বজ্ররোধে ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত না হওয়ায় কাজে আসছে না। তাই বজ্র নিরোধক বৃদ্ধির সাথে ফাঁকা স্থানে কংক্রিটের ছাউনি তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক কারণে বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে দেশে নথিভুক্ত জাতীয় প্রাকৃতিক দুর্যোগ 13টি। এর মধ্যে গত 10 বছরের বজ্রপাতে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। গত 10 বছরে মোট ৩,৪৮৫ জন মানুষ বজ্রপাতে মারা গেছেন, যার মধ্যে ৭৫%ই কর্মরত কৃষক। বিশেষজ্ঞদের মতে হিমালয়ের শীতল ও শুষ্ক আর দক্ষিণের আর্দ্র বাতাসের মিলনস্থল হওয়ায় হাওড় অঞ্চলে বজ্রপাত বেশি হয়। সেটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, সিলেট, হাওড় অঞ্চল এবং উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হয়। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এটি গবেষণা করেছে। ইতিমধ্যে নাসা একটা গবেষণা করেছে যে বজ্রপাতের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 17তম। তাছাড়া ভাইসালা একটা কোম্পানি, তারা প্রায় 500টা বজ্রপাতের হটস্পট এলাকা আইডেন্টিফাই করেছে। এর ভিতরে বাংলাদেশের 3টা জায়গায় তারা পেয়েছে। একটা হচ্ছে বাজেতপুর, আর শেরপুর, জামালপুরের শেরপুরের একটা প্লেস, আর একটা হচ্ছে সাদাতপুর, সিরাজগঞ্জ সাদাতপুর এই রিজন। গত 18 এপ্রিল একই দিনে দেশের 6 জেলায় 13 জনের মৃত্যু হয় বজ্রপাতে। আহত হওয়ার সংখ্যাও কম নয়। ঘূর্ণিঝড় দেখিয়া আমরা নৌকার মাঝে কোনো জায়গা নাই গিয়া, আশেপাশে কোনো জায়গা নাই গিয়া, 2-3 কিলোমিটার দূরে জায়গা যাইতে যাইতে অনেক দেরি হয়। যাওয়ার সময় পাইছি না, ওই ক্ষেতের মাঝখানে নৌকার মাধ্যমে আমরা উঠিয়া বসে রয়েছি। সারা শব্দ কেউ নৌকা থেকে নদীর জমিনে পড়ে গেছে, কেউ নৌকায় বয়ে রয়েছে। এই আমার এক বাইশটা, তার 16টাটা পড়ছে, আছে হাসপাতাল গেছি, যাই দিই দম নাই। বজ্রপাত রোধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন তা জানালেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। বজ্রপাতে যাতে মৃত্যুর হার কমে, সাধারণ মানুষ সেফ থাকে, প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ করছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম, আমি একটু আগে বলেছি বজ্র নিরোধক দণ্ড,
কার্যক্রম চলমান রয়েছে বা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। আমাদের যে বিভিন্ন প্রকল্প রয়েছে কাবিখাটিয়ার সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আপনার এই যে হাওর অঞ্চলে যে জেলাগুলো একটু আগে বলেছি, যেমন কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই ধরনের যে এলাকাগুলো রয়েছে ওইগুলোতে আমরা বৃক্ষরোপণের উপর একটু বেশি জোর দিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বজ্র নিরোধক স্থাপন করা এলাকাতেও কমানো যাচ্ছে না বজ্রপাতে মৃত্যু। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়া সহ বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে টোল মওকুফ করেছে ইরান। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি। তিনি জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ইরান। এদিকে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উপযুক্ত সময় এবং লাভজনক না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় না যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতিতে ইরান সামরিক সক্ষমতা কিছুটা পুনর্গঠন করলেও যুক্তরাষ্ট্রের বাহিনী দ্রুতই তা অকার্যকর করে দিতে পারে। এমন অবস্থায় ইরানের উপর নৌ অবরোধে মধ্যপ্রাচ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। পাশাপাশি বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, তবে নাগালের মধ্যে রয়েছে সবজি। স্থিতিশীল আছে আলু, পেঁয়াজ, চাল ও ডালের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে পড়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতারা। রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের সবজির দাম। পটল, ঢেঁড়স, করলা, বরবটি, ঝিঙে, ধুন্দুল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। তবে বেগুনের দাম কিছুটা বেশি। ওই বেগুন 100 টাকা 90 টাকা পাইকারি কিনে আনছে, 100 টাকা বেশি। ভেন্ডি ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা, এখন 40 টাকা, 35 টাকা, 30 টাকা। বরবটি ছিল 80 টাকা, 100 টাকা, এখন 60 টাকা, 50 টাকা। কোনোটা বেশি, কোনোটা কম। আবার এটা মনে করেন 120 টাকা কেজি, এটা যেতেছে 100, মানে এরকম বিভিন্ন ধরনের দাম। গতানুগতিক বাজার হিসাব করলে মোটামুটি এখন ঠিক আছে। দাম স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ, চাল ও ডালের। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ার শঙ্কায় বিক্রেতারা। আগে যেরকম যে রেট ছিল এখনো সেই রেট আছে, কমিনিও বাড়িও নি। তেলের দাম বাড়লে তো মিল কারখানার দাম খরচ বেড়ে যাবো গা। গাড়ি ভাড়া 10,000 টাকার জায়গা 20,000 টাকা গেলে তো চালের মালের উপরে ইয়েটা বোঝাটা পড়বে। পরিবহন বাড়লে, তৈলের দাম বাড়লে সবকিছু দামে বাইরে যাবে। তৈলের সাথে সবকিছু সম্পর্ক, যে কোনো জিনিস আপনি আনবেন গাড়িতেই আনবেন, গাড়ি ছাড়া আনতে পারবেন না। সবজির দাম হাতের নাগালে থাকলেও ক্রেতারা বিপাকে পড়ছেন মাছ কিনতে। সব ধরনের মাছের দাম বেড়েছে। এর মধ্যে বেশি বেড়েছে নদীর মাছের দাম। আদার দামটা একটু বেশি মনে হচ্ছে, আর আলু আগের মতোই আছে, আলু সীমিত আছে। মাছের দামটা একটু বেশি মনে হচ্ছে। সপ্তাহে যেটা ছিল দেশি চিংড়ি মাছ 1200 টাকা কেজি, আজকে 1400 টাকা কেজি। নদীর মাছের দাম কেজিতে 200-300 টাকা বেড়েছে। ইলিশ মাছ তো নাগালের বাইরে, 700 গ্রামের ওজনে ইলিশ 2300 টাকা কেজি কিনে আনছি। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু 800 এবং খাসি প্রতি কেজি 1250 টাকায় বিক্রি হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা উপলক্ষে আজ শুরু হয়েছে 2 দিনের বৈশাখী মেলা। কাল হবে বলি খেলা, এটি 117তম আসর। আয়োজকরা জানান, এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 108 জন বলি অংশ নেবেন। ঐতিহাসিক লালদিঘি ময়দানে দেশের দূর দূরান্ত থেকে দোকানিরা নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে 1909 সালে বক্সিরহাট এলাকায় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা, যা সময়ের পরিক্রমায় জব্বারের বলি খেলা নামে পরিচিত হয়ে ওঠে।
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে মাছ শিকারের উপর আজ থেকে 3 সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। হ্রদ ব্যবস্থাপনা কমিটি জানায় 24 এপ্রিল মধ্যরাত থেকে 31 জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে অবৈধ মাছ শিকার রোধে নৌ পুলিশ ও বিএফডিসির সমন্বয়ে নিয়মিত টহল দেওয়া হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হবে অস্থায়ী চেকপোস্ট। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে। 2 মে থেকে হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে। আন্তঃজেলা অনূর্ধ্ব 16 বালিকা র্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা মেট্রোপলিটনের ওয়ারিসা হায়দার। টুর্নামেন্টের প্রথম রানার আপ হয়েছেন ভোলার জিন্নাত আক্তার শাহনাজ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা নাফি। শুক্রবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আসরে মোট 25টি জেলার প্রায় 80 জন খেলোয়াড় দিনব্যাপী অংশ নেন। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। দেশে হামোহামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু, পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। রাজশাহীতে কলেজের নারী শিক্ষককে হেনস্থার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার। রাশিয়া সহ বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে টোল না আদায়ের ঘোষণা দিল ইরান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।